প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের দিল্লি বিমানবন্দরে হয়রানি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় পুলিশের একটি আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তেই দাবিটিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে তথ্য উপদেষ্টা নিজেই দাবিটিকে বানোয়াট বলে নিশ্চিত করেছেন। ওদিকে হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েমের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাওয়ার একটি দাবি সামাজিক মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি তৈরি করছে, কিন্তু পরে দেখা যায় অক্সফোর্ড বাংলা সোসাইটি নামে একটি স্বতন্ত্র শিক্ষার্থীর নেতৃত্বাধীন সংগঠনের আমন্ত্রণে তারা যুক্তরাজ্যে গিয়েছে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান দিল্লি বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার নামে ভুয়া উক্তিসহ একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত মন্তব্যটির কোনো সত্যতা নেই। এমনকি ডক্টর জাহিদুর রহমান নিজেও বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন তিনি হিন্দি ভাষাই জানেন না। দিল্লি বিমানবন্দরে পরিচয় যাচাইয়ের নামে তাকে দীর্ঘ সময় হয়রানির মুখে পড়তে হলেও ভারতীয় পুলিশের কথিত আপত্তিকর মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওদিকে হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেছেন এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় বরং শিক্ষার্থীদের পরিচালিত স্বাধীন বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান ও পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক একটি প্যানেলের আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে সফর করেছেন। অনুষ্ঠানটির আয়োজন করে অক্সফোর্ড বাংলা সোসাইটি নামে একটি স্বতন্ত্র শিক্ষার্থী নেতৃত্বাধীন সংগঠন। এটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কোনো অংশ নয়। আবার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই পুলিশ ছেড়ে দিয়েছে এমন দাবি ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। যাচাই করে দেখা যায় দেশীয় ও আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে বেনজির আহমেদের মুক্তির দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এনসিবি অবহিত করেছে যে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। দিনাজপুরে এক স্কুল ছাত্রীকে হেনস্থার একটি ভিডিও সাম্প্রতিক ঘটনার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দাবিটিকে ঘিরে নানা ধরনের মন্তব্য ও বিভ্রান্তি তৈরি হয়। কিন্তু ভিডিওটি নতুন নয়, এটি ২০২৪ সালের মার্চ মাসে দিনাজপুরে ঘটে যাওয়া একটি ঘটনার দৃশ্য। সে সময় শাখাউত হোসেন নামে এক ব্যক্তি প্রকাশ্যে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করলে ঘটনাটি সিসিটিভিতে ধারণ হয় এবং পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন ডিজিটাল গভর্নেন্স এবং সরকারি খাতের সংস্কারের নীতি বিশ্লেষক রিয়াদ হাসনাইন। যুক্ত হচ্ছে তার সাথে। রিয়াদ হাসনাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের অপতথ্য এবং গুজব দেখছি সেগুলোর উৎস, উদ্দেশ্য এবং তাদের পরিকল্পনা মাফিক ছড়িয়ে দেওয়ার যে কর্মকাণ্ড, সেটি বর্তমানে বেশিরভাগ ভাইরাল করছে এই ধরনের অপতথ্য এবং মিথ্যা তথ্যগুলোকে। এই যখন ট্রেন্ড যখন চলছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখান থেকে আসলে আপনি কি মনে করেন এটি কতটুকু ভয়াবহ বা কতটুকু চ্যালেঞ্জিং আসলে সামাল দেওয়া? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান ডিজিটাল যুগে তথ্য যেমন শক্তি, একইভাবে ভুল তথ্য বা ফেক নিউজ একটা বড় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। আপনি দেখেছেন যে একটা ভুল তথ্য কয়েক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে পৌঁছে কি ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে, কি ধরনের অস্থিরতা তৈরি করতে পারে, সর্বোপরি ব্যক্তি, রাষ্ট্র এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। কাজে এই ধরনের সমস্যার সমাধান অবশ্যই দরকার, বাট এই সমস্যার সমাধানগুলা কেবলমাত্র আইন দিয়ে সম্ভব না। আবার এট দ্য সেম টাইম আমি যদি বলি এটা প্রযুক্তি দিয়েও সম্ভব না। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন আসলে নীতি নির্ধারক,
প্রযুক্তিবিদ, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি অ্যাকচুয়ালি নাগরিক সমাজের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার আর কি এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য। তো আমি যেহেতু প্রযুক্তিবিদ বা প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রযুক্তি নিয়ে কাজ করি, আমি আজকে মেইনলি এটার টেকনিক্যাল পার্টটা বা কিভাবে টেকনোলজি দিয়ে এটার সলিউশন করা সম্ভব ওটা নিয়ে একটু আলোচনা করব আর কি। তো আমি যদি রিয়াদ হাসান, আপনি প্রথমে ঠিকই technical বলছিলেন। solution আসলে নিয়ে আমরা বলি। যে ধরনের ট্রেন্ড এবং যে ধরনের অবস্থান এখন দেখতে পাচ্ছি, শুধুমাত্র যে সচেতনতা বৃদ্ধি করেই যে কাজটা করা যাবে সেটি কিন্তু খুব একটা সহজ নয়, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এজন্য নীতি, আইন, এই ধরনের নানা ধরনের নতুন সিদ্ধান্ত আসলে দরকার। এবং আপনি যেহেতু ডিজিটাল গভর্নেন্স এবং নীতিমালা ভূমিকা নিয়ে আছেন এবং আপনি যেহেতু ডিজিটাল গভর্নেন্স এবং সরকারি খাত সংস্কার নিয়ে কাজ করেন, ফেক নিউজ বা এই যে ডিফেক প্রযুক্তির এখন অপব্যবহার আমরা দেখছি, সেটার বর্তমান আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো যেটা রয়েছে সেটিকে কতটুকু আপনি কার্যকর মনে করেন? আমাদের আসলে আহ, এইভাবে কোনো আইনি কাঠামো কি আছে ডিফেক বা মানে এই অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য নিয়ে কাজ করার বা এটা নিয়ে শাস্তি দেওয়ার এ ধরনের কোনো তথ্য বা আইন কি এখনো আছে কিনা বা এটার প্রয়োগ হচ্ছে কিনা আমি জানি না। আপনারা নিজেরাই আজকে অনেক দিন ধরে ফেক নিউজ নিয়ে কাজ করছেন, গত 1-1.5 বছর ধরে আপনারা নিজেরাই অনেকগুলা, বোধহয় 4,000-এর অধিক ফেক নিউজ শনাক্ত করেছেন। তো এটার কোনোটার এগেইনস্টে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আমার জানা মতে আমি কোনো ব্যবস্থা দেখি নাই আর কি এখন পর্যন্ত। তো কাজে এটা আমার মনে হয় এটা একটা সমন্বিত উদ্যোগ দরকার। টেকনোলজি দিয়ে যেরকম এটার একটা সলিউশন দরকার, একইভাবে এটার আইনিও কিছু প্রয়োগ দরকার। পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে আইন করা আছে, বিভিন্ন ধরনের অ্যাক্ট বা আইন অলরেডি ইমপ্লিমেন্টেড, কিছু কিছু অলরেডি ডিসকাশনের মধ্যে আছে। কাজেই একটা টেকনিক্যাল সলিউশন, আবার এট দ্য সেম টাইম কিছু আইনগত ভিত্তি বা কিছু আইন প্রণয়নও দরকার, যেটার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটা আসলে হয়তো কিছুটা নালিফাই করা যাবে। আপনি আমাদের ঠিকই সামনে বলেছেন। সাম্প্রতিক কিছু সময়ে এই দেশের বিষয়ে উদাহরণ আমরা আছে, যেমন তথ্যমন্ত্রীরও কিন্তু নানা মন্তব্য শুনেছি। সংসদের অধিবেশন থেকে শুরু করে নানা সাক্ষাৎকারেও কিন্তু তিনি সাম্প্রতিক সময়ে এই যে অপতথ্য বা গুজবের রোধের জন্য যে ধরনের আইন প্রয়োজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, এদের সাথে যোগাযোগ থেকে শুরু করে নানা ধরনের পদক্ষেপের কথা বলা হচ্ছে। এই সময়ে এই ধরনের পদক্ষেপ যখন নেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন এটা কি আমরা খুব বেশি দেরি করে ফেললাম না? আসলে প্রযুক্তিগতভাবে যদি আমরা দেখতে চাই তাহলে আসলে সমাধানটা কি হতে পারে? আচ্ছা, প্রযুক্তিগতভাবে আমি একটু কুইকলি বলি। এখানে ৫-৬টা সলিউশন নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড সবাই কাজ করে। বিভিন্ন দেশ কাজ করে, বিভিন্ন বড়, বড় সংস্থা কাজ করে। আমি যদি সলিউশনগুলো একটা, একটা করে বলি কুইকলি। আমি জানি না আপনার হাতে কতক্ষণ সময় আছে। প্রথমটা হচ্ছে সবচেয়ে ওয়াইডলি ইউজ করা যেটা হয় সেটা হচ্ছে এআই ভিত্তিক কনটেন্ট ডিটেকশন সিস্টেম। এটা ধরেন মেটা, তারপরে গুগল, এরা সবাই এআই ভিত্তিক কনটেন্ট ডিটেকশন একটা সলিউশন রান করে, যেটা দিয়ে ফেক নিউজ ওরা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে এবং একটা সলিউশন করতে পারে বা নামাই নিতে পারে আর কি। নেক্সট একটা আরো একটি ওয়াইডলি ইউজ প্রোটোকল বা সলিউশন হচ্ছে ফ্যাক্ট চেকিং ইন্টিগ্রেশন এপিআই, যেটা হচ্ছে বেসিক্যালি যারা ফেক নিউজ বা ফ্যাক্ট রিউমার স্ক্যানার মতো থার্ড পার্টি যেই প্রতিষ্ঠানগুলো আছে এটার সাথে একটা এপিআই ইন্টিগ্রেশন করে কানেক্ট করে দেওয়া, যেটাতে ওরা রিউমার স্ক্যানার দিয়ে আপনার ফেক নিউজ ডিটেকশন করে এটা দ্রুত অপসারণ করে না। এটা একটা আরেকটা কার্যকরী একটা সলিউশন নিয়ে কাজ করে অনেকেই। থার্ড একটা সলিউশন হচ্ছে ডিজিটাল ওয়াটার মার্কিং এবং কন্টেন্ট প্রুভেননেস বলে একটা সলিউশন আছে। এটাও বিবিসি, মাইক্রোসফট এরা ইউজ করে। এখানে C2PA নামে একটা প্রোটোকল ইউজ করা হয়, যে প্রোটোকলের মাধ্যমে আসলে ডিজিটাল ওয়াটারমার্ক বা সলিউশন মানে ওই অথেন্টিসিটি চেক করা হয় প্রত্যেকটা কন্টেন্টের, এবং একই সাথে এটা ওই অথেন্টিসিটি প্রিভেনশনের একটা কাজ করা হয়। ফোর্থ আরেকটা, যেটা আরেকটা একটু আগে আপনি বলেছেন, যেটা ডিপ ফেক ডিটেকশন টেকনোলজি, যেটা বেসিক্যালি এআই ভিডিও ডিটেক্ট করার একটা টেকনোলজি, যেটা ভেরি ওয়াইডলি ইউজ, কমনলি ইউজ, যেটা পার্সোনাল লেভেলে ইউজ করা যায়। এই ধরনের একটা টেকনোলজি, এটাও ওয়াইডলি পপুলার। এছাড়া আরো দুইটা সলিউশন নিয়ে কাজ করে সবাই, একটা হচ্ছে বট ডিটেকশন সিস্টেম আর একটা হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম। সো এই ৫-৬টা সলিউশন গ্লোবালি বড় বড় প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন দেশ ন্যাশনালি এগুলার একটা ওয়াইড ডিপ্লয়মেন্ট নিয়ে কাজ করে এই ফেক নিউজ ডিটেকশন বা এগুলা নিয়ে কাজ করার জন্য, এগুলা সমাধানের জন্য। আসলে বেশ কটি সমাধানের কথাই আপনি বলেছেন, বেশ কয়েকটি উপায়ের কথাই আপনি ইতিমধ্যেই উল্লেখ করেছেন। এই যে উপায়গুলো আপনি ইতিমধ্যেই বলেছেন, সেগুলোর মধ্যে কতগুলো বা সবগুলোই কি আমরা আমাদের দেশের জন্য ব্যবহার করতে পারি? আমরা যদি বাংলাদেশ পার্সপেক্টিভে যদি সলিউশনের কথা চিন্তা করি, তাহলে আমরা আসলে একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম এভাবে ধরে একটা ওভারঅল একটা লম্বা সময়ের কথা চিন্তা করে তাহলে সবগুলা সলিউশন একটার পর একটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি।
যেমন ধরেন ইমিডিয়েটলি শর্ট টার্মে আমাদের যেটা দরকার, এটা একটা জাতীয় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক তৈরি করা দরকার। একটা ডিপ ফেক শনাক্তকরণের জন্য একটা ল্যাব প্রতিষ্ঠা করা দরকার। তারপর একই সাথে ধরেন সরকারি তথ্যের ভেরিফিকেশন পোর্টাল চালু করা দরকার। এগুলো একটা শর্ট টার্ম সলিউশন হতে পারে। এটার ব্যাক এন্ডে কিছু সলিউশন যেগুলো আমরা আগে বলেছি, এই সলিউশনগুলো দিয়ে এই কয়েকটা আপনার প্রসেস ইমপ্লিমেন্ট করা যেতে পারে, যেটা দিয়ে ইমিডিয়েটলি আমরা একটা শর্ট টার্ম রিলিফ পাবো ফ্রম অল দি ফেক নিউজেস এন্ড অল। হ্যাঁ, আর মিড টার্মে আমাদের আসলে ইউনিভার্সিটিগুলোকে একটু ইনভলভ করা দরকার। এখানে ইউনিভার্সিটিগুলোতে এআই মিস ইনফরমেশন রিসার্চ সেন্টার আমরা গঠন করতে পারি। এখান থেকে আমাদের কিছু রিসার্চ করে নিজেদের কিছু মডেল বের হয়ে আসবে আর কি, আমাদের কান্ট্রি স্পেসিফিক কিছু মডেল। আর লং টার্মে যদি একদম প্রপার সলিউশন চিন্তা করি, তাহলে আমাদের বাংলাদেশি বা বাংলা ভাষা ভিত্তিক এআই মিস ইনফরমেশন ডিটেক্টর মডেল তৈরি করতে হবে আর কি। এটা 3 to 5 ইয়ার্স এর একটা প্ল্যান। এই ধরনের একটা এআই মিস ইনফরমেশন ডিটেকশন মডেল তৈরি করে তারপরে আপনার সাইবার ইনফরমেশন রেসপন্স সেন্টার তৈরি করে তারপর আমরা একটা লাইক আঞ্চলিক একটা মানে কি বলবো, মানে আশেপাশের দেশগুলো যেভাবে কাজ করছে এরকম একটা সলিউশন তৈরি করা। একই সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মেটা, গুগল এদের সাথেও একটা হ্যান্ডশেকিং বা হ্যান্ড হোল্ডিং এর ব্যাপার আছে আর কি। কিছুটা এই সলিউশনগুলো দিয়ে কিছুটা আইন প্রণয়নের মাধ্যমে, যেমন ইইউ বা অন্যান্য কান্ট্রিতে যে ধরনের আইন তৈরি করেছে এই মিস ইনফরমেশন নিয়ে, এগুলোর প্রয়োগ সাথে কিছু সলিউশনের মাধ্যমে এই পুরো জিনিসটা আসলে কাউন্টার করা যাবে শর্ট টার্ম থেকে লং টার্ম, 2-3টা স্টেজে আর কি। জনাব রিয়াদ হোসেন, আপনি যে ধরনের সমাধানের কথাগুলো বলছেন, এগুলো কি সব সরকারি, বেসরকারি, নাকি সরকারি বেসরকারি সব সমন্বয়ে আসলে এই কার্যক্রমগুলো পরিচালিত করতে হবে? আসলে এটা কিছুটা জাতীয় পর্যায়ের করা দরকার। হ্যাঁ, যেমন ওই যেটা বললাম জাতীয় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক, একটা ডিপ ফেক ল্যাব, এগুলা ন্যাশনালি করতে হবে। বাট এট দ্য সেম টাইম ইন্ডিভিজুয়াল এন্ডে বা বেসরকারি ভাবেও কিন্তু ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা। যেমন আমি জানি ৭১ টিভি ইটসেলফ ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করছেন। আপনারা আপনাদের একটা ফ্যাক্ট চেকিং মানে ফলস নিউজ চেকিং এর একটা আপনাদের একটা প্রোটোকল বা একটা প্রোগ্রাম চালু আছে অলরেডি। এরকম সবগুলো নিউজ পেপার, সবগুলো আরো গণমাধ্যম যারা আছে তারাও এই ধরনের ছোট ছোট উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে পারে, প্রত্যেকে নিজেদের কিছু সলিউশন ইমপ্লিমেন্ট করতে পারে যাতে জাতীয় পর্যায়ে জিনিসটা সহজ হয়ে যায়। আরেকটা বিষয় আমি এটার সাথে যুক্ত করতে চাই। সচেতনতার যে বিষয়টা আমরা প্রথমেই আলোচনা করছিলাম, সেখানে আরেকটু ফিরে আসতে চাই। আপনি কি মনে করেন এখন সেই সময় চলে এসছে যেখানে প্রত্যেকটা মানুষ যে যখনই কোনো ধরনের তথ্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে, তাকে অবশ্যই ফ্যাক্ট চেকিংয়ের যে সংস্কৃতি, সেটিকে আরও জোরদার করার একটি ব্যাপার চলে আসা কি উচিত? অর্থাৎ একজন নাগরিকের কি সেটা নিজেই জানা উচিত যে কোথায় কোথায় আমি ফ্যাক্ট চেকিং করতে পারবো, কীভাবে করতে পারবো, এবং এই ধরনের ফ্যাক্ট চেকিং করার যে পদ্ধতিগুলো তাদের কি শেখানোর জন্য কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখেন? অবশ্যই, আপনি একদম খুবই ভালো কথা বলেছেন। এটা অবশ্যই দরকার। আপনি যদি মিস ইনফরমেশন রেজিলিয়েন্সে দেখেন পৃথিবীর কোন দেশটা এই মিস ইনফরমেশন রেজিলিয়েন্সে সবচেয়ে ভালো অবস্থায় আছে, এটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড যদিও ইইউর আন্ডারে, এদের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট, ইউর যে অ্যাক্টটা আছে এটার আন্ডারে অলরেডি সব দেশ চলছে। এর বাইরেও ফিনল্যান্ডের নিজেদের একটা মিডিয়া লিটারেসি মডেল আছে। হ্যাঁ, ওই মিডিয়া লিটারেসি মডেলের আন্ডারে ওরা একদম স্কুল পর্যায় থেকে বাচ্চাদেরকে এই মিস ইনফরমেশন, সঠিক তথ্য যাচাই, উৎস যাচাই, বিভ্রান্তিকর আপনার এই কন্টেন্ট চেনার কৌশল, এগুলো একদম স্কুল পর্যায় থেকে বিভিন্ন ভাবে ওদেরকে ট্রেন করে আসে বা ওদেরকে অ্যাওয়্যার করে আসে। সো এই ধরনের মিডিয়া লিটারেসি মডেল আমাদেরও ইমপ্লিমেন্ট করা দরকার একদম আর্লি স্টেজ থেকে, যাতে আমরাও বুঝতে পারি আসলে কোনটা ফেক কন্টেন্ট, কোনটা রিয়েল কন্টেন্ট, কোন কন্টেন্টের উৎস কিরকম, কোনটা বট থেকে আসছে। বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা সবার মধ্যেই ছড়িয়ে দেওয়া দরকার আমি মনে করি। কারণ আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের আসলে অপতথ্যগুলোকে যত বড়ভাবে ভাইরাল হতে দেখছি, আমরা মূলত দেখলাম যে অনেকেই না বুঝে, অনেকেই ফ্যাক্ট চেকিং না করে নিয়মিতভাবেই এই বিষয়গুলো তারা শেয়ার করেন। তারা হয়তো বট বাহিনীর অংশ না, তারা হয়তো এইসব এজেন্টের অংশ না, সাধারণ মানুষ তারা নিজেরাই হয়তো না বুঝেই বিষয়টিকে শেয়ার করে ফেলছে, নিজের ঘরে আলোচনা করছেন, চায়ের দোকানে আড্ডায় সেগুলো উল্লেখ হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে নানা জায়গা জুড়ে। কিন্তু তাদেরকেই যদি জিজ্ঞেস করা হয় যে তারা এই বিষয়গুলো যাচাই করেছে কিনা, তারা নিজেরা জানেই না কিভাবে বা কোথায় যাচাই করতে হয়। আসলে এই দায়টা কার? এই দায়টা আপনি আমাদের এই যারা করছে তার মধ্যে একটা বড় অংশ দেখবেন আমাদের এল্ডারলি পপুলেশন। হ্যাঁ, আমাদের মা দাদা যারা এখন যারা যেমন এখন সোশ্যাল মিডিয়াতে সবাই কানেক্টেড, একটা বড় অংশ এই জনগোষ্ঠী যারা আসলে এত
যাচাই বাছাই না করে বা না বুঝে শেয়ার করে দিচ্ছেন। তো এই জন্যই আমি যেটা বলছি, আমাদের মিডিয়া লিটারেসি মডেলটা তৈরি করা দরকার এবং আর্লি স্টেজ থেকে এটা সবাইকে শেখানো দরকার যে কোনটা আসলে তথ্য কিভাবে যাচাই করা উচিত, কিভাবে উৎস যাচাই করা উচিত, কিভাবে বিভ্রান্তিকর কন্টেন্ট চিহ্নিত করতে হবে, এটা মানে এটা চেনার উপায় কি কি, বেসিক কিছু ইনফরমেশন একদম ছোটবেলা থেকে আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে গ্র্যাজুয়ালি এটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে এটা মানে এই সামাজিক সচেতনতা যেটা এটা গড়ে উঠবে আর কি আস্তে ধীরে ধীরে। প্রথমত আইন, তারপরে নীতি ছাড়াও এই সচেতনতার জায়গাগুলো নিয়েও আরো বিস্তারিত আসলে এই পরিকল্পনা করতে হবে। ধন্যবাদ রিয়াদ হাসনাইন, বেশ কিছু তথ্য পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এড়িয়ে পদক্ষেপ নেবেন। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডিজিটাল গভর্নেন্স ও সরকারি খাতের সংস্কারের নীতি বিশ্লেষক রিয়াদ হাসনাইন। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।